আজ আমরা হিস্টোরি সাজেশন বানাবো। কিসের? 2 মার্কসের সাজেশন, অষ্টম অধ্যায়ের। সেই সাজেশনটা যেটা আমি বানিয়েছি সেটা এই ইতিহাসের শেষ চ্যাপ্টারের সাজেশন। আমি এখান থেকে টোটাল 10খানা কোশ্চেন রেডি করেছি। এই 10টা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু আমি মনে করি 99% তোমাদের এই অষ্টম অধ্যায়ের হিস্ট্রি সাজেশন 2 মার্কসের জন্য যে 2খানা কোশ্চেন আসবে, যা 4 মার্কস আসবে টোটাল, তো সেই 4 মার্কস কিন্তু অবশ্যই কমন পাচ্ছ। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন কি? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট হলো ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া একটি আইন যার মাধ্যমে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। এই আইনের মাধ্যমে ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করা হয়, ভারত ও পাকিস্তান। ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত নিজস্ব শাসন ক্ষমতা লাভ করে। সদ্য স্বাধীন ভারতবর্ষের সামনে মূল তিনটি সমস্যা কি ছিল? পার্টিশন অফ ইন্ডিয়া মানে বিভক্ত ভারত, এর ফলে শরণার্থী সমস্যা ও সাম্প্রদায়িক দাঙ্গা। দ্বিতীয় যে সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে একীভূত করার সমস্যা। তৃতীয় সমস্যা অর্থনৈতিক সমস্যা, দারিদ্র্য, বেকারত্ব, শিল্পায়নের অভাব। তৃতীয় কোশ্চেন, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত দলিল বলতে কি বোঝায়? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন হলো একটি আইনি দলিল যার মানে দেশীয় রাজ্যগুলি ভারত সরকারের সঙ্গে যুক্ত হয় বা ভারতে ভুক্ত হয়। এই দলিল স্বাক্ষর করে রাজ্যের শাসকরা প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ বিষয়ে ভারতের হাতে তুলে দেন এবং ভারতের ইউনিয়নে অংশ হয়ে যান। কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তি দলিল স্বাক্ষর করেন? 1947 সালে পাকিস্তান সমর্থিত উপজাতীয় আক্রমণকারী কাশ্মীরে আক্রমণ করে রাজা হরি সিং চরম সংকটে পড়েন। কাশ্মীর রক্ষার জন্য তিনি ভারতের কাছে সামরিক সাহায্য চান। তখন ভারত সরকার শর্ত দেয় যে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে। এই পরিস্থিতিকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে স্বাক্ষর করেন। এলওসি কি? লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল বা এলওসি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর অঞ্চল নির্ধারিত একটি নিয়ন্ত্রণ রেখা। এই প্রকৃত আন্তর্জাতিক সীমানা নয়, এটি প্রকৃত আন্তর্জাতিক সীমানা নয়, বরং যুদ্ধবিরতির পরে নির্ধারিত একটি সীমারেখা যা দুই দেশের নিয়ন্ত্রিত অঞ্চলকে আলাদা করে। পুনর্বাসনের যুগ কি? পুনর্বাসনের যুগ বলতে 1947 সালে পার্টিশন অফ ইন্ডিয়ার পরবর্তী সময়কে বোঝায়, যখন বিপুল সংখ্যক শরণার্থী নিজেদের বাসস্থান হারিয়ে নতুনভাবে বসবাস শুরু করে। এই সময়ে সরকার শরণার্থীদের বাসস্থান, খাদ্য, কাজ ও জীবিকার ব্যবস্থা করার চেষ্টা করে। স্মৃতিকথা হিসেবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যাখ্যা করা যায়। কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনা উপাদান হিসেবে ব্যবহার করা যায়? স্মৃতিকথা উদ্বাস্তু সমস্যা ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উৎস, কারণ এতে উদ্বাস্তু ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তব জীবনের চিত্র পাওয়া যায়। উদ্বাস্তুদের জীবনযাত্রা, স্থানচ্যুতি, শরণার্থী শিবিরে থাকার অভিজ্ঞতা ও পুনর্বাসনের কষ্ট এসব বিষয়ে স্মৃতিকথার মাধ্যমে জানা যায়। এছাড়া সরকারি নথিতে যে তথ্য অনুপস্থিত থাকে স্মৃতিকথা সেই শূন্যতা পূরণ করে এবং ইতিহাসকে আরো জীবন্ত ও বাস্তবসম্মত করে তোলে। কাকে কেন উদ্বাস্তুদের বন্ধু বলা হয়? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উদ্বাস্তুদের বন্ধু বলা হয়। দেশভাগের পর পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের সাহায্য, পুনর্বাসন ও অধিকার রক্ষার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন। দার কমিশন কেন গঠন হয়েছিল? দার কমিশন 1948 সালে গঠিত হয়েছিল। ভাষার ভিত্তিতে প্রদেশ গঠন করা উচিত কিনা তা পরীক্ষা করার জন্য এই কমিশন গঠিত হয়। বিভিন্ন অঞ্চলে ভাষাভিত্তিক রাজ্যের দাবির ফলে পরিস্থিতি বিচার করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়। নতুন স্বাধীন ভারতে প্রশাসনিক সুবিধা ও জাতীয় ঐক্য বজায় রাখার বিষয়টি বিবেচনা করার জন্য কমিশন গঠিত হয়। পত্তি শ্রীরামালু কে ছিলেন? পত্তি শ্রীরামালু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক। তিনি পৃথক আন্ধ্র রাজ্য গঠনের দাবিতে আমরণ অনশন করেন। তার মৃত্যুর পর আন্দোলন তীব্র হয়ে ওঠে এবং 1953 সালে আন্ধ্র রাজ্য গঠিত হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমার মনে হয় যে তুমি উপকৃত হচ্ছ তো অবশ্যই একটা কমেন্ট অবশ্যই করো। তোমার কমেন্ট আমার মনে সাহস যোগায়। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।